কাকু তো যেটা হয় যে শেষ দিন অবধি কাজ করে গেছেন, কাজে সেটা আরো ইম্পর্টেন্ট ব্যাপার আমার মনে হয়। উনি যদি অনেক দিন ধরে কাজ করতেন না তাহলে একটা অন্যরকম ব্যাপার হতো, কিন্তু শেষ দিন অবধি কাজ করে গেছেন এবং এখনো অনেক অসম্পূর্ণ কাজ রয়েছে, মানে যেটা যেটা আমি জানি না কিভাবে কি করা হবে, তার সুরাহা কি। কিন্তু উনি চলে যাওয়ার ফলে খুবই ক্ষতি হয়ে গেল, কারণ ওই বয়সের অভিনেতা কিন্তু নেই এবং এত অ্যাক্টিভ ছিলেন, এত তরতাজা ছিলেন, এত মানে ডেডিকেটেড ছিলেন যে মানে খুবই খুবই খারাপ লাগছে ভাবতে। এবং আমাদের সঙ্গে তো বিরাট সম্পর্ক, মানে 60 বছরের উপর। উনি প্রথম আমাদের বাড়িতে আসেন, মানে আমরা যখন লেক অ্যাভিনিউর বাড়িতে আছি মুদিয়ালি এলাকায়, তো 31 লেক অ্যাভিনিউ, তখন উনি প্রথম বাবার সঙ্গে দেখা করতে আসেন। তখন বাবা অপরাজিত অ্যানাউন্স করেছেন, কিন্তু অপু খুঁজছেন। তো তখন বাবা সৌমিত্র কাকুকে দেখে হেসে বলেছিলেন, এই রে আপনি বড্ড বেশি বড় হয়ে গেলেন অপুর পক্ষে, অপরাজিতর অপুর পক্ষে। তো কাজেই পরে দেখা যাবে যদি আবার একসঙ্গে কাজ করা যায়। বাবার ভীষণ ভালো লেগেছিল, কথা বলে ভীষণ ভালো লেগেছিল। তো তারপরে যেটা হয় যে কয়েকটা ছবির পরে বাবা অপুর সংসার করার সিদ্ধান্ত নেন এবং তারপরে আবার সৌমিত্রকে ডেকে পাঠান, তারপর কথা বলেন, রোল সম্পর্কে কথা হয় এবং ওনার এত ভালো লেগে যায় যে কোনো ক্যামেরা টেস্ট নিতে হয়নি, উনি সরাসরি ওকে বলেন যে তুমি আমার অপু। তো কাজে এটার মধ্যে একটা ইন্টারেস্টিং ঘটনা রয়েছে, তখন উনি বলেননি যে আপনি সিলেক্টেড হয়েছেন, তখন জলসাঘরের কাজ চলছে ছবি বিশ্বাসকে নিয়ে। জলসাঘরের সেট পড়েছিল অরোরা স্টুডিওতে, তো অরোরা স্টুডিওতে উনি কাজ করছেন, বাবা কাজ করছেন, ছবিরা কাজ করছেন ইত্যাদি। তো তখন শুটিং দেখতে আসেন সৌমিত্রবাবু এবং তখন বাবা বলেছিলেন যে আপনার সঙ্গে আলাপ, তখনও তুমি হয়নি, বলে আপনার সঙ্গে ছবি বিশ্বাসের আলাপ আছে। তো সৌমিত্র বলেছে না নেই, বলে আসুন আলাপ করিয়ে দিই। বলে বাবা আলাপই করিয়ে দিলেন যে ছবিটা এ হচ্ছে, নাম হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়, আমার অপু। তোমার অনুশোচনা হয় না? কি হয় না? অনুশোচনা। অত শক্ত কথা বুঝি না। আফসোস বোঝো? আফসোস বুঝি। আফসোস হয় না? কিসের আফসোস? তাও বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ হবে। কাজেই সেখানে প্রথম শুনলেন মানে সৌমিত্র প্রায় অজ্ঞান হয়ে যাবার জোগাড়। তো তারপরে তো 59-এ ছবি শুরু হয়, তারপর আমাদের বাড়ি পরিবর্তন করা হয়, আমরা 3 লেক টেম্পল রোডে চলে যাই। তো তারপরে যেটা হয়, ওর যাতায়াতটা বেড়ে যায়, অপুর সংসার। আমি তো মানে তখন আমি খুবই ছোট, কাজে সেভাবে তো আমার বোঝার অতটা ক্ষমতা ছিল না, কিন্তু পরে যখন অপুর সংসার দেখেছি একেবারে হতবাক হয়ে গেছি, কারণ প্রথম ছবি দেখে বোঝা যায় না এত নিখুঁত অভিনয় এবং এত সিরিয়াস, এত ডেডিকেশন, এত সব মিলিয়ে আমাদের ভীষণভাবেই টাক লাগিয়ে দিয়েছিল প্রথম ছবিতেই। তো তারপরে তো বাবার ভীষণ পছন্দের একজন অভিনেতা হয়ে গেলেন, পরপর ছবি শুরু হলো, অন্যান্য ছবিও শুরু হলো। তো তারপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হলো, যেটার সঙ্গে বাবার সঙ্গে সৌমিত্র কাকু আরো ঘনিষ্ঠ একটা ব্যাপার শুরু হলো, সেটা হচ্ছে যে এক্ষণ উনি যে পত্রিকাটা নির্মল আচার্যের সঙ্গে সম্পাদনা করেছিলেন, এক্ষণ বলে একটি পত্রিকা, এবং সেটা 61 সালে শুরু হয় এবং সন্দেশও 61 সালে শুরু হয়, আবার রিভাইভ করেন বাবা, কাজে একই বছরে দুটো পত্রিকাই শুরু হয়। তো এক্ষণ নিয়ে তখন যাতায়াতটা শুরু হলো বেশি করে, মানে শুধু অভিনেতা না, শুধু মানে ফিল্ম নয়, তখন অন্য জিনিস নিয়েও আলাপ আলোচনা হতো এবং বাবার কাছে উনি সাজেশন নিতে আসছেন যে কি ধরনের লেখা ছাপা উচিত। অত্যন্ত উৎকৃষ্ট পত্রিকা ছিল এবং সেখানে বাবার বহু চিত্রনাট্য বেরিয়েছে, বাবার খুব নানা রকমের খুব ইম্পর্টেন্ট প্রবন্ধ বেরিয়েছে, আর বাবা নামকরণ করে দিয়েছিলেন এক্ষণটা, এবং যতদিন এক্ষণ চলেছিল বাবা কাভার করে দিয়েছিলেন, কাভারের দায়িত্বটা বাবার উপর ছিল। সেখানে মানে সৌমিত্রবাবুর যাতায়াতটা ভীষণ বেড়ে যায়। এইভাবেই আস্তে আস্তে মানে দেখি, এবং তারপর ন্যাচারালি তখন তো অসম্ভব একটা স্নেহর ব্যাপার এসে যায়, একটা ব্যাপার এসে যায়। তো তারপরে তো ন্যাচারালি বড় হয়ে তো অন্যান্য ছবিও হলো, তখন আমি বাবা স্ক্রিন তুলতে শুরু করেছি, তারপরে বাবাকে অ্যাসিস্ট করতে শুরু করেছি। কাজেই তখন একটা কি বলবো, একটা বন্ধুত্বই গড়ে ওঠে, তখন আর ওই এজ ডিফারেন্সটা থাকে না একটা পয়েন্টের পর। আমি চিনি গো চিনি তোমারে
ওগো বিদেশিনী। নানা রকম চরিত্র করেছেন এবং সে সব অসাধারণ, মানে যে অপু সাজছে সে অভিযানের নার্সিংও সাজছে এবং সে আবার চারুলতায় অমলও সাজছে। আর মানে এটা একটা অদ্ভুত ব্যাপার। আর ওর একটা মানে একটা বিরাট একটা প্লাস পয়েন্ট যেটা বাবা লক্ষ্য করেছিলেন যে ও ড্রামাটিক, মানে ড্রামাটিক হিসেবেও খুব ভালো এবং সাংঘাতিক একটা কমিক টাইমিং রয়েছে, কমিক সেন্স রয়েছে, যেটা যেটা খুব ইম্পর্টেন্ট বলে ভাবা, যে কারণে তিন কন্যার সমাপ্তি এত একটা উৎকৃষ্ট ছবি আর কি, যেখানে একটা কমিক টাইমিং এর একটা খুব বড় রকমের উদাহরণ পাওয়া যায়। লাগা সর সর। সুটকেসটা আমাকে দেন বাবু। কাজ আছে এখানে। ঠিক আছে সর সর। কি হলো কি হলো? আগেই বলেছিলাম বাবু কাজ আছে, শুনলেন না তো? সৌমিত্র বাবুর আরেকটা যেটা আমি বলবো যে নিজের শিক্ষা এবং নিজের চেষ্টায় হয়েছে, সেটা হচ্ছে যে অপুর সংসারের সময় সৌমিত্র বাবুর গলা ভীষণ পাতলা ছিল, ভীষণই থিন একটা পাতলা গলা ছিল। সেটা ছবি দেখে সেটা কিন্তু কেউ কেউ সে বিষয়ে কোনো মন্তব্যও করেনি, কিন্তু সৌমিত্র বাবু বুঝতে পেরেছিলেন যে এই গলাটাকে নিয়ে একটু কাজ করা দরকার, তা না হলে একটু বেশি পাতলা শোনাচ্ছে। তো উনি নিজের চেষ্টায় গলাটাকে এমন ভাবে তৈরি করলেন যে ওর মতো আবৃত্তিকার তো হয়নি, মানে এই যুগে আমার তো মনে হয়। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। আর ওর কাজের যে ডেডিকেশনটা সেটা সেটা অনেক ক্ষেত্রেই বোঝা যায় যে সেটা না। এখন আমি তো শুধু বাবার মানে ছবির বিষয়ে বলতে পারবো, আমি তো অন্যান্য ছবির বিষয়ে বলতে পারবো না এরকম ডিটেলে, কিন্তু যেটা হয়েছিল যে চারুলতার সময় কয়েকটা চিঠি লেখার দৃশ্য ছিল অমলের। তো সেখানে বাবা বললেন যে সৌমিত্র, তোমার যা হাতের লেখা এটা চারুলতার সময়কার হাতের লেখা নয়, ওই সময়কার হাতের লেখা নয়, ওটা ওই হাতের লেখাটা একটু বেশি ফ্লারিশ ছিল, একটু ক্যালিগ্রাফিক স্টাইলের ছিল। কাজে আমি তোমাকে কিছু নমুনা করে দিচ্ছি, তুমি এটাকে দেখো যদি এটাকে একটু ডেভেলপ করতে পারো, কারণ বাবা তো অসাধারণ একজন ক্যালিগ্রাফিস্ট ছিলেন। তো বাবা বেশ কিছু লিখে দিয়েছিলেন সৌমিত্রবাবুকে যে এই ধরনের লেখাটা যদি আনতে পারো, কারণ আমি চাই তুমি লেখো মানে শর্টের সময়, আর কাউকে দিয়ে আমি লেখাবো, কারণ তোমার এমনি হাতের লেখা খুব সুন্দর। তো তারপরে সৌমিত্রবাবু এমনভাবে সেটা আয়ত্ত করলেন যে ওর হাতের লেখাটাই চেঞ্জ করে গেল, মানে নর্মাল হাতের লেখাই চেঞ্জ করে গেল, মানে সই টই সমস্ত মানে ওরকম একটা ক্যালিগ্রাফিক স্টাইলের সই হয়ে গেল। এই ধরনের যে ডেডিকেশন, আরেকটা যেটা আমি বলবো যে ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার আর্টিস্টের ক্ষেত্রে, যে প্রত্যেকজন আর্টিস্টকে তার নিজের নিজের স্ক্রিপ্ট দেওয়া হচ্ছে, স্ক্রিপ্ট পড়ে কিন্তু উনি খালাস হতেন, তার উপরে উনি রীতিমতো চর্চা করতেন এবং হোমওয়ার্ক করতেন, যেটাকে আমরা বলি যে ডায়ালগ পড়লেই যে মুখস্থ করলেই যে হয়ে গেল তা না, কিন্তু ডায়ালগ কিভাবে উনি বলবেন, কোথায় পজ দেবেন, কোথায় স্ট্রেস দেবেন, কোথায় বড় গ্যাপ দেবেন, এবং যদি কোনো খাওয়া দাওয়ার দৃশ্য হয় তাহলে কোন গ্রাসটা কোন ডায়ালগের সময় দেবেন, বা চায়ে চুমুক কোন ডায়ালগের সময় দেবেন, এগুলো সমস্ত খাতায়, ওই স্ক্রিপ্টের খাতায় মানে ফুটনোট হিসেবে থাকতো, এবং সেটা একটা অদ্ভুত ব্যাপার। তো এখন আড্ডাবাজ ছিলেন এবং ভীষণ মানে রসালো, যাকে বলে আর কি, রসালো আড্ডা, এবং সেটা উনি কিন্তু সকলের সঙ্গে মারতেন, মানে কোনো এই ভেদাভেদির ব্যাপারটা ছিল না, এই স্টারের যে ব্যাপারটা সেটা একদম ছিল না, মানে হি ওয়াজ অলওয়েজ ডিপলি রুটেড, এবং শেখর অসম্ভব ওটা মানতেন, এবং যে চা দিচ্ছে স্টুডিওতে তার সঙ্গেও যেরকম আড্ডা মারছেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট সহকারী পরিচালকের সঙ্গেও সেরকম আড্ডা মারছেন। কাজে এই ব্যাপারটা ওর একটা সাংঘাতিক ছিল যে সকলের সঙ্গে, যে কারণে উনি এত পপুলার ছিলেন সকলের কাছে। এবং ওই যে ব্যাপারটা, আমি স্টার, এখানে বেরোবো না, ওখানে বেরোবো না,
একটু একটু কেয়ারফুলি থাকবো, সে ব্যাপারটা একেবারেই ছিল না। মানে যেখানে সেখানে বেরিয়ে পড়তেন, কোনো ওই ব্যাপারটা একেবারেই ছিল না, যে কারণে লোকেরা ওর সামনে পৌঁছতে পারত। এবং সেটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল ওর কাছে, যে বিভিন্ন লোকেদের সঙ্গে দেখা করা, কথা বলা, তাদের ম্যানারিজম গুলো দেখা, যাতে পরে কোনো ছবিতে যদি কাজে লাগানো যায় সেই ধরনের ম্যানারিজম। কাজেই দরজা খোলা থাকতো, মানে বাড়ির দরজা সকলের সঙ্গে, সকলের জন্য খোলা থাকতো বলে আমার নিজের ডেফিনেটলি এটা তো আমি জানি। এবং আমার মনে হয় পরের দিকেও সবসময় এটা উনি বজায় রেখেছেন, যে ভীষণ মানে মিশুকে ভীষণ চট করে আপন করে নিতে পারতেন, সেই ব্যাপারটা তো ছিলই। এবং প্লাস রসবোধটা তো ছিলই, এবং পাণ্ডিত্যটা তো অসাধারণ একটা পাণ্ডিত্যের লোক, মানে যে এখন তো সেরকম দেখাই যায় না, মানে যে কোনো বিষয় ওর সঙ্গে কথা বলা যেত, এবং উনি খুব এফার্টলেসলি সেই ব্যাপারগুলো করতেন আর কি, যেটা 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 খুবই বিরল হয়ে আসছে আস্তে আস্তে। যেমন সৌমিত্র বাবুর কথা আমি বলছি, যে উনি এতটাই সিরিয়াস ছিলেন যে যেসব ছবিতে উনি কাজ করছেন সেসব ছবিতে হয়তো ওর এখন কাজ নেই, সকালবেলাটা ওর দুপুর থেকে কাজ, এরকম একটা ব্যাপার। উনি কিন্তু সকালবেলা পৌঁছে যেতেন, উনি থাকতেন আমাদের সঙ্গে এবং দেখতেন এবং অবজার্ভ করতেন, এবং সেটা ভীষণ মানে সেটা শেষ দিন অবধি ছিল। মানে বাবার সঙ্গে যতদিন উনি কাজ করতেন, আমি একেবারে শাখা প্রশাখা অবধি বলছি। Pratap, do something. Please do something. Do something. Mr. Shanto, please, Mr. आप Mr. नीचे के सामने Mr. Please, Mr. Shanto. Oh, Mr. Please. অশনি সংকেতটা খুব একটা ওর কাছে স্পেশাল ছবি ছিল, কারণ গঙ্গাচরণের চরিত্রটা ওর অত্যন্ত প্রিয় চরিত্র ছিল, এবং যেটা উনি অনেক জায়গায় বলেছেন। আর অশনি সংকেতের সময় আমি ওকে দেখেছি যে একটা ডায়েরি মেনটেন করতে, গঙ্গাচরণের ডায়েরি বলে একটা ব্যাপার, এবং সেটা রোজ নামটা, মানে শুটিং কি হচ্ছে মানে আমি, কারণ অধিকাংশ প্রায় 95% শুটিং বীরভূমে হয়েছিল, বোলপুরের কাছাকাছি হয়েছিল। সেখানে আমি দেখতাম যে যখন ওর শট নেই, যখন লাইটিং হচ্ছে তখন উনি কিন্তু ডায়েরি লিখছেন। এবং পরে আমি জিজ্ঞেস করেছিলাম যে জিনিসটা কোথায়, মানে ওটাকে তো বার করা যায়, তো বলো না ওটা খুঁজে পাচ্ছি না রে ভাই, ওটা অনেক খুঁজেছি পাচ্ছি না, একটু বোধহয় বেরিয়েছে এদিক ওদিক, কিন্তু ওই ডায়েরিটা যদি পাওয়া যেত, কারণ ওর হাতে প্রথমত হাতের লেখা তো বটে, দ্বিতীয়ত ওর ভাষাটা ভীষণ সুন্দর ছিল, ভীষণ সুন্দর ভাষা, এবং সেটা যদি পাওয়া যেত একটা টাইম ক্যাপসুলের মতো হয়ে থাকতো আর কি, একটা দলিলের মতো হয়ে থাকতো। সেটা আমি যতবার দেখা হয়েছে বলেছি, না এখনো পাইনি, তুই জিজ্ঞেস করো না, এখনো পাইনি, এরকম একটা ব্যাপার। তো কাজেই এটা একটা আফসোস। আর ওই মানে একটা বিশাল ট্রলি শট ছিল, মানে যেখানে অনঙ্গ হেঁটে আসছে, মানে ওদের কুটির থেকে, মানে বাড়ি থেকে হেঁটে আসছে, একটা বিশাল ট্রলি ছিল, এবং সে চড়াই উতরাই ট্রলিটা পাততেই খুব মাথার ঘাম পায়ে ফেলে পাতা হয়েছিল। তো তারপরে সেটা বাবা লক্ষ্য করেননি, কিন্তু সৌমিত্রবাবু আন্দাজ করেছিলেন যে দুজন লোক ঠেললে সে ট্রলি বেশি দূর যাবে না, মানে কারণ একটা জোর দরকার, একটা স্ট্রেংথ দরকার। উনি তারপরে ট্রলিটা প্রথম থেকেই উনি ঠেলতে শুরু করেন, শেষ অব্দি ঠেলেন, অত্যন্ত ভালো ট্রলি ঠেলেন। উনি যদি ট্রলিও ঠেলতেন তাহলে একেবারে মাস্টার একজন হয়ে যেতেন। তো ট্রলি ঠেলা শেষ হলে পর বাবা তো ন্যাচারালি কাটফাট বলে নিচে তাকিয়ে দেখছেন যে সৌমিত্রবাবু ঝুঁকে ট্রলি ধরে আছে। তখন বাবা সকলকে ভীষণ ধাঁধাতে দিলেন, সে কি তুমি কি, তোমরা ব্যাপারটা কি, মানে আমার হিরোকে দিয়ে তুমি ট্রলি ঠেলাচ্ছ তোমরা। তো এটাকে উনি কোনো মাইন্ড করতেন, মানে আর ওই একটা অনেক সময় হয় না, মানে যাদের একটু একটা চেয়ার দরকার, এ দরকার, ওসব কোনো ব্যাপার ছিল না, তুম করে যেখানে সেখানে বসে পড়তেন, মাটিতেও বসে পড়তেন, এটা কোনো এই ব্যাপার ছিল। কাজেই এইসব বিশেষ করে বাবার ছবির ক্ষেত্রে আমি এগুলো ভীষণভাবে দেখেছি, এবং সেগুলো খুব মেমোরেবল হয়ে আছে এই স্মৃতিগুলো। প্রচুর ভালো ছবি আছে, মানে ওর অভিনীত প্রচুর ভালো ছবি আছে। কারণ আমার নিজের মনে হয় যে অভিযান একটা খুব ইম্পর্টেন্ট ছবি, কারণ একটা টোটালি অফ দ্য ট্র্যাক, মানে ওর যা বয়স, ওই বয়সে এই ধরনের চরিত্র অসম্ভব করা, কিন্তু উনি করে দেখিয়ে দিয়েছিলেন।
আর তাছাড়া তো চারুলতা আছে, অরণ্যের দিন রাত্রে আমার নিজের নিজের ভীষণ প্রিয় প্রিয় ছবি। এরকম বহু বহু এরকম টুকটাক ছবি রয়েছে যে ভীষণই ভালো কাজ। এবং মানে কমেডির দিক থেকে যদি বলেন তাহলে সমাপ্তির কথা আমি অবশ্যই বলবো যে দারুণ টাইমিং, মানে কমিক টাইমিংটা অসম্ভব ভালো, মানে একেবারে একেবারে অভ্যর্থ, মানে বুলসাই টাইপের একটা ব্যাপার। সেই দিক থেকে নানা রকমের আর এত রকমের তাছাড়া ফেলুদা তো আছে। এবং ফেলুদা মানে করার সময় মানে বাবা কিন্তু সৌমিত্রবাবুকে ভাবেননি, বাবা ভেবেছিলেন একজন নতুন কাউকে নেবে ফেলুদা, যেটা গোড়া থেকেই মোটামুটি আমাদের জানা ছিল যে নতুন কাউকে নেবেন, কাকে নেবেন সেটা তখনও খোঁজা চলছে। তো কাজী তারপরে যখন বাবা বললেন যে খুব মুশকিল, এরকম একটা কাস্টিং হচ্ছে, ফেলু নতুন মুখ হলে যদি প্রবলেমে পড়ে খুব খুব ঝামেলা হবে, বিশেষ করে পুরোটা আউটডোরে ছিল, মানে প্রায় 70 ভাগের মতো আউটডোরে ছিল, এবং সেটা পশ্চিমবাংলা না, রাজস্থান। এবং তখন রাজস্থানের আউটডোর একটা পুরো বাংলা ছবি, সেটা খুবই একটা খরচার ব্যাপার ছিল। সেখানে বাবার একটু চিন্তা হয়ে যায় যে যদি নতুন ফেলু সেরকম উতরে দিতে না পারে তাহলে খুব মুশকিল হবে, কারণ বাকি কজন এত পাওয়ারফুল সব লোকজনকে আমি কাস্ট করেছি। তো তারপর উনি সৌমিত্রবাবুকে বললেন যে তুমি হয়ে যাও, তোমাকেই এখন আইডিয়াল বলে মনে হচ্ছে। তখন সৌমিত্রবাবু ভীষণ ঘাবড়ে গেছিলেন যে মানিদা আমি কি করব, এরকম একটা বাচ্চা পাচ্ছেন, এরকম সন্তোষদার মতো এরকম একটা আর্টিস্ট জটায়ু সাজছে, আমার তো করণীয় কিছু নেই। তো বাবা বললেন যে তুমি শুধু স্ক্রিপ্টটা ফলো করো তাহলেই হবে। তারপর তো একটা ইতিহাস হয়ে গেল। যোধপুরে থাকার ব্যবস্থা করা আছে, লন্ড্রি থেকে গরম কাপড় নেওয়া আছে, ওখানে ভীষণ শীত। আর একবার তো সিধু জ্যাঠার বাড়ি যাওয়া আছে। এবং লোকের একেবারে হই হই করে ছবিটা দেখলো। তারপরে যে কারণে বাবা সৌমিত্রবাবুকে একটা উইক দিয়েছিল, তো বাবা বলে যে দেখো যদি এটা লেগে যায়, তখন তো কারোর ধারণা ছিল না যে সোনার কেল্লা এরকম একটা মানে কাল্ট স্টেটাসে চলে যাবে, এরকম একটা ফেনোমেনাল ছবি হয়ে যাবে। তো বাবা বললেন যে যদি এটা উতরোয় এবং যদি এটা চলে, এবং যদি লোকেরা অন্য আবার ফেলুদার অন্য কোনো একটা গল্প চায়, তাহলে ততদিনে তোমার আসল চুল যদি পাতলা হয়ে যায়, তার থেকে একটা উইগ ইউজ করা ভালো। কাজেই সোনার কেল্লার থেকে আমরা মানে বাবা ডিসাইড করলেন যে উইগটা ব্যবহার করতে হবে। তো তারপরে তো জয় বাবা ফেলুনাথ হলো ইত্যাদি। জয় বাবা ফেলুনাথটা বাবার অন্য ব্যাপারে একটু ইন্টারেস্ট ছিল, সেটা হচ্ছে মঙ্গললাল মেঘরাজের প্রথম অ্যাপিয়ারেন্স। বাবার খুব প্রিয় ভিলেন, ফেলুদার ভিলেন মঙ্গললাল মেঘরাজ। আর তাছাড়া বেনারসের একটা আকর্ষণ তো আছেই, যেটা উনি অপরাজিততে অনেকদিন বেনারসে শুটিং করেছেন, এবং বেনারসের প্রতি একটা অদ্ভুত দুর্বলতা ছিল, মানে ভিজুয়াল দিকটা বিশেষ করে। তো কাজেই এবং সেটা আবার ইচ্ছে ছিল এটা যদি আমার কালারে দেখানো যায় খুব ভালো হয়। তো কাজেই এই দুটো হলো। এবং সৌমিত্রবাবু একেবারে মানে প্রথমটাতেই এমন ভাবে জমিয়ে দিলেন যে পরেরটা আর করতে অসুবিধা হয়নি। পরেরটা জাস্ট প্রথমটাকে উনি সবসময় বলতেন যে ফেলুদা হচ্ছে একেবারে একটা মগজাস্ত্রের ব্যাপার, চোখটাকে ঠিক রাখতে হবে, মানে চোখটা খুব একটা তীক্ষ্ণ দৃষ্টি টাইপের হয়, সেটা উনি বলছেন যে ফেলুর প্রথম ক্যারেক্টারিস্টিক হচ্ছে বুদ্ধিদীপ্ত মাথা এবং চোখ, কারণ সাংঘাতিক অবজারভেশনের ক্ষমতা, মানে অবজারভেশন না হলে তো ডিটেকটিভ হওয়া যায় না। সেইটা উনি ভীষণভাবে মানতেন, এবং সেটা দুটো ছবিতেই ভীষণভাবে প্রমাণ করেছেন। ফেলুদা প্রথমে টেলিভিশনের জন্য শুরু করেছিলাম, তা আমি দেখলাম যে সৌমিত্রকে নিলে অযথা একটা কম্প্যারিজন হবে মানে দুটো ছবির সঙ্গে, সেটা তো আমি পেরে উঠবো না। কাজেই একটা নতুন থ্রি মাস্কেটিয়ার্স আমাকে খুঁজে বার করতে হবে। তো কাজেই এবং সেটা সৌমিত্র কাকুর বলেই নিয়েছিলাম যে সৌমিত্র আমি কিন্তু হ্যাঁ নিশ্চয়, আমি তো এখন ফেলু জেটু হয়ে গেছি, তুমি একজন কাউকে ইয়াং কাউকে নাও, এই যে ধরনের যে সেন্স অফ হিউমার। এবং আমার তো মানে আমি রীতিমতো ভয়ে ভয়ে জিনিসটাকে বলছিলাম যে এরকম তোমাকে নিতে পারছি না, অন্য ফেলুদা ভাবছি, কিন্তু উনি জিনিসটা এত সহজ করে দিলেন যে আমার আর কোনো অসুবিধা হয়নি। কিন্তু পরে যখন আমরা মানে ফিচার ফিল্মগুলো শুরু করলাম, যখন বোম্বাইয়ের বোম্বেটে করলাম, বোম্বাইয়ের বোম্বেটে উনি দেখে বিশেষ করে আমাকে বলেছিলেন যে আমার অসম্ভব ভালো লেগেছে, কারণ মানে বোম্বাইয়ের বোম্বেটের যা গল্প সেখানে একটু টাফ ফেলুদা দরকার, কারণ
গল্পের যে পটভূমিকা সেটা ডিমান্ড করে, যে যেমন এটাও রয়েছে, মগজাস্ত্র রয়েছে, কিন্তু তার সঙ্গেও একটা টাফনেস আছে। তো সেটা ভীষণভাবে সৌমিত্রবাবু প্রশংসা করেছিলেন সব্যসাচীর অভিনয় দেখে, যে আমার ভীষণ ভালো লেগেছে এবং একে নিয়ে তুমি চালিয়ে যাও। তো তারপর আমার একটা জায়গায় মনে হলো যে একটা ছবি, পরের ছবিটাতে কৈলাসে কেলেঙ্কারি, আমি ভাবলাম যে একটা সৌমিত্রবাবুকে অ্যাপ্রোচ করি, যদি উনি সিধু জ্যাঠা সাজেন। তো সেই সিধু জ্যাঠা নিয়ে আমি সৌমিত্রবাবুর কাছে গেলাম। তো সৌমিত্রবাবু বললেন যে না, ফিচার ফিল্মে আমি ফেলুদা ছাড়া আর কোনো কিছু করবো না। আমি বললাম কেন, সিধু জ্যাঠা তো ফেলুদার গুরু, তুমি ফেলুদার গুরু সাজতে তোমার এত বাধা কেন? তখন উনি বলেছেন না না, আমার বড় পর্দায় আমি ফেলুদার ফিল্মের সঙ্গে আমি অন্য চরিত্র করতে চাই না। যদিও উনি আমাদের দুটো ছবি, মানে একটা ফেলুদাতে উনি করেছিলেন, টেলিভিশনের ফেলুদাতে, অম্বর সেন অন্তর্ধান রহস্য, ভীষণ ভালো করেছিলেন, এবং আমি সেটা বললাম, তো উনি বললেন ওটা তো টেলিভিশন, এটা তো বড় পর্দা। আমি সেলিউট জানালাম যে ঠিক আছে, তোমার যা ইচ্ছা তোমার হবে, তুমি যদি করতে না চাও আমি তোমাকে একেবারেই জোর করবো না, যে তুমি ফেলুদা হিসেবেই থাকো আমাদের মধ্যে। এই একটা, তাছাড়া তো উনি আমার অন্য ছবিতেও করেছেন, উত্তোলনে করেছেন, বাবার যেটা করার কথা ছিল, যেটা চিত্রনাট্য লেখার পরে উনি আর সেটা করতে পারলেন না, সেটা মানে অসাধারণ একটা অভিজ্ঞতা ওর সঙ্গে কাজ করা। ভীষণ ভয় ছিলাম যে আমার আদেশ মানবেন কিনা, কিন্তু উনি ছোটদের বা ইয়াং ডিরেক্টরদের ভীষণ এনকারেজ করতেন চিরকাল, যে কারণে আমার কোনো, তাছাড়া আমার সঙ্গে একটা আলাদা অন্যরকম কেমিস্ট্রি ছিল। বাচ্চা ছোটবেলা থেকে আমাকে দেখছেন, কাজে উনি লক্ষ্য রাখছিলেন যে মোটামুটি আমি কেমন কাজ করি, এই হচ্ছে ব্যাপার। তো কাজেই কাজটা ভীষণ সাবধানে করতে হচ্ছিল, যে সৌমিত্রবাবু সারাক্ষণ কটমট করে তাকিয়ে আছেন। তো কিন্তু অসম্ভব মানে সুবিধা হয়েছিল, মানে এত জিনিসটাকে হালকা করে দিয়েছিলেন পুরো ব্যাপারটা, যে মানে কোনো টেনশনের কোনো অবকাশ ছিল না। আর তারপর তো নিশি যাপন বলে একটা ছবি করেছিলাম ওকে নিয়ে, অনেকেই ছিলেন সেখানে, আমার ফেলুদাও ছিলেন, সব্যসাচী ছিলেন। এই খুব মানে ভীষণ ওয়ার্ম, ভীষণ এফেকশনেট, এবং অ্যাট দ্য সেম টাইম কোন রকমের নয়, মানে কাজটা করতে হবে এবং ভালো করে কাজটা করতে হবে, এটাই ওর একটা লক্ষ্য ছিল। আমাদের সঙ্গে সৌমিত্রবাবুর লাস্ট দেখা হচ্ছে এই বছরের 30শে সেপ্টেম্বর, এবং সৌমিত্রবাবুর মেয়ে পৌলমী আমাকে একদিন ফোন করলো, বলে এরকম বাবাকে নিয়ে আমি একটা এরকম করছি, একটা ডকুমেন্টারি, একটা আর্কাইভাল ব্যাপার মতো করছি, বাবার নানান দিক নিয়ে নানান লোক প্রশ্ন করবে, এবং কবিতা নিয়ে একদল প্রশ্ন করবে, নাটক নিয়ে একদল প্রশ্ন করবে, পেন্টিং নিয়ে একদল প্রশ্ন করবে। তো তুমি আর বেনু, মানে আমাদের সব্যসাচী, যদি তোমরা দুজন থাকো, বাবাকে দিয়ে যদি সত্যজিৎ রায় সম্পর্কে কিছু বলো, এবং দেখো যদি প্রশ্ন ছোট হয় সেটা ভালো হয়, বাবাকে দিয়ে আমি বেশি বলাতে চাই, বেশ তাই হবে। তো তারপর 30 তারিখে আমরা গেলাম, 30শে সেপ্টেম্বর আমরা গেলাম ভারতলক্ষ্মী স্টুডিওতে কলকাতায়, এবং আমাদের লটটা ছিল একেবারে শেষে, মানে লাস্ট সেশনটা ছিল, তার আগে আরো দুটো সেশন হয়ে গেছে। তা আমরা গিয়ে পৌঁছলাম ওই আর কি 2:30 পৌনে 3টে নাগাদ। তখন আমি পৌলমকে বললাম যে তোমার, বললো না সেকেন্ড সেশনটা চলছে। আমি বললাম যে একটা কাজ করো, সেশনটা শেষ করে একটু কি মানে সকাল থেকে 11টা থেকে কাজ করছেন, আমি শুনলাম যে 11টা থেকে শুরু হয়েছে, বলে 11টা থেকে কাজ করছেন, একটু গলাটাকে রেস্ট দাও, একটু ওকে রেস্ট দাও, আমরা তো আছি, কোনো অসুবিধা নেই। তো তারপর আমি আর বেনু মেকআপ রুমে আড্ডা মারছি, পৌলমীও আছে। তো হঠাৎ থেকেই সৌমিত্রবাবু এসে হাজির, কি ব্যাপার, আমি ওখানে ওয়েট করছি, তোমরা আসছো না? আমি সে কি, তুমি একটু জিরো, তাহলে কি করে হবে? বলো না না না, চলো কাজটা শেষ করি। আমরা গেলাম, 1.5 ঘন্টা টানা বললেন, এবং আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যে যখন উনি এলেন মেকআপ রুমে আমাদের ডেকে নিয়ে যেতে, তখন ওকে একটু ক্লান্ত লাগছিল, যে কারণে আমরা একটু সংকোচ বোধ করছিলাম। যে আমি পৌলমকে বললাম যে কতক্ষণ, পৌলম বলে যে চালো, কোনো অসুবিধা নেই, যে একটু বেশি লম্বা করবো না জিনিসটা, কারণ ওকে মানে একটু ক্লান্ত বলে মনে হচ্ছে। কিন্তু যেই সত্যজিৎ রায়ের সম্বন্ধে জিজ্ঞেস করা শুরু হলো, উনি একেবারে তরতাজা হয়ে গেলেন,
অসম্ভব অ্যানিমেটেড, তরতাজা, স্মৃতিশক্তি অসাধারণ। মানে সেটা তো নাটক দেখলেই বোঝা যায়, কারণ এখন তো আর প্রম্পটিং হয় না, মানে সব তো মুখস্থ রাখতে হয়। মুখস্থর ব্যাপারটা অসাধারণ ছিল, এবং স্মৃতিশক্তি, পুরোনো দিনের কথা অনেকক্ষণ ধরে, প্রায় 1.5 ঘন্টা ধরে জল টল না খেয়ে, মানে আমাদের তো গলা শুকিয়ে যাচ্ছে, ওর গলা শুকাচ্ছে না, পুরো সেশনটা হলো। মানে বোধহয় ওই আর কি, মানে 4টে 4:30 অবধি চললো। তারপর আমরা বাইরে বেরিয়ে উনি টাটা করলেন, আমরাও টাটা করলাম, চলে গেলেন। একদিন না একদিন তো যেতেই হবে।